আমরা এই তৌহিদি জনতার যে আওয়াজটা আসছে, শব্দটা যে ব্যবহৃত হচ্ছে এবং অনেক অভিযোগও আসছে তাদের বিরুদ্ধে, একটা ভেগ একটা টার্মের মতো ব্যবহৃত হচ্ছে, কিন্তু আমরা জানি যে কারা যাচ্ছে। অনেক সময় আমরা তথ্যও পাচ্ছি, কিন্তু স্পেসিফিক তাদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদেরকে ধরা, সেই উদ্যোগগুলো আমরা দেখছি না। এই সরকার যখন দায়িত্ব নিল, বিএনপি সরকার দায়িত্ব নেবার পরে কিন্তু একটা আশা জেগেছিল যে তৌহিদি জনতার ব্যানারে আর কেউ কিছু করতে পারবে না, এখন অন্তত তাদের ক্ষেত্রে সমানভাবে আইনের শাসনটা প্রয়োগ করা হবে। মারুফ মল্লিক, আমি আপনার কাছে শুনতে চাই, এবার প্রথম না কিন্তু এর আগেও এই সরকার দায়িত্ব নেওয়ার পরেও কিন্তু এরকম তৌহিদি জনতার ব্যানারে ঘটনা ঘটেছে, আপনি জানেন। এই ঘটনাটি ঘটলো জামাত নেতার, একজন জামাতের এমপির আসনে ঘটনাটি ঘটলো। আমি একটু যে কথাটি এখানে মাসুদ কামাল বললেন যে তাদেরকে ধরতে হবে, তাহলে এই সরকার কেন ধরছে না, আর এখানে কারা আসলে উস্কানি দিচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। প্রথমে একটু মাসুদ ভাই যেটা বললো আমি একটু এটার সঙ্গে যুক্ত করতে চাই। ধরেন আপনি যখন কাউকে মন্দির বানাতে বা মসজিদ বানাতে বাধা দিবেন, আমরা বিজেপির সমালোচনা করি, আমরা শুভেন্দু অধিকারীর সম্প্রতি পশ্চিমবাংলায় ভোট নিয়ে উনি যে ধর্ম নিয়ে উত্তেজনাকর কথা বলেছেন ওগুলা সমালোচনা করেছি। তাহলে এখন আমরা যদি বলি, কেউ যদি বলে যে এখানে কোনো মূর্তি থাকতে দেওয়া হবে না, মন্দির বানাতে দেওয়া হবে না, তাহলে কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে বা বিজেপির সঙ্গে ওই ভদ্রলোক বা ওই দলটির কোনো পার্থক্য রইল না। আর ধর্ম পালনের স্বাধীনতা সবার আছে, রাষ্ট্রকে এটা নিশ্চিত করতে হবে। এবং আপনি যেমনটা বলেছেন যে বিএনপি যতবারই ক্ষমতায় আসে, 2001 সালে যখন ক্ষমতায় আসলো তখনও কিন্তু হুট করে এরকম একটা তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া চীন সফরে ছিলেন, তিনি সম্ভবত বিমানে ছিলেন, ওই সময় 63টি জেলায় 504টি জায়গায় সিরিজ বোমা হামলা হয়েছিল। তো সেটা বিএনপির জন্য একটা, আমি মনে করি যে বড় ধরনের একটা নেতিবাচক অবস্থান তৈরি করেছিল আন্তর্জাতিক রাজনীতিতে, এবং তার জের কিন্তু বিএনপিকে টানতে হয়েছে দীর্ঘ সময়। তো এইবার আমার মনে হচ্ছে যে না, বিএনপি সতর্ক থাকবে এবং যারা এই ধরনের বাধা দিচ্ছে বা উস্কানিমূলক কথাবার্তা বলছে, এবং এটা কিন্তু আপনি দেখবেন যে যখনই এই তৌহিদি জনতা মাঠে নামে তাদের বিপরীত পক্ষ আবার মাঠে নেমে যায়, এবং দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা আছে কিনা আমরা জানি না, কিন্তু এই বিষয়ে সতর্ক থাকতে হবে সরকারকে, এবং সরকারকে অবশ্যই দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমরা যেটা আপনি বললেন যে আমরা আশান্বিত হয়েছিলাম, এই জায়গায় কিন্তু একটা জিনিস বিএনপিকে সবসময় মাথায় রাখতে হবে, যে নির্বাচনটা গেল বিএনপি কিন্তু সবার ভোট পেয়েছে, শুধু যে একটা সুনির্দিষ্ট জনগোষ্ঠীর পেয়েছে তা বলা যাবে না। যেমন আমাদের এখানে শুধু বাঙালিদের ভোট পেয়েছে সেটা বলা যাবে না। বিএনপিকে যারা অবাঙালি আছেন পাহাড়ে বা সমতলে, তারা কিন্তু প্রচুর বিএনপিকে ভোট দিয়েছেন, সেই হিসাবে সব ধর্মের মানুষই বিএনপিকে ভোট দিয়েছে। তো সরকারি বিএনপি আছে, এইটাকে মাথায় রেখে বিএনপিকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। করব দেখবো বলে যদি কালক্ষেপণ করা হয়, এটা কিন্তু খুব ভালো কিছু হবে না। আপনিও সেই আগের ঘটনার, প্রয়াত নেত্রী বেগম জিয়ার সময়ের যে ঘটনাটি ঘটেছে সেই সময়ের সেই রেফারেন্সটা টানলেন যে কতগুলো জায়গায় বোমা হামলা হলো। আপনার কাছে কি মনে হয়, যেগুলো কি আসলে একই কানেকশনে হচ্ছে কিনা, এখনো কি সেরকম কোনো ষড়যন্ত্র কাজ করছে? আমার কাছে মনে হয় যে বিএনপিকে আমরা যদি বিএনপির গঠনতন্ত্র এবং বিএনপির পলিটিক্যাল ফিলোসফিটা দেখি, বিএনপি কিন্তু একটা মধ্যপন্থী রাজনৈতিক দল পলিটিক্যাল ফিলোসফির জায়গা থেকে, কিন্তু বরাবরই বিএনপিকে উপস্থাপন করা হয়েছে যে বিএনপি একটা রাইট উইং ঘেঁষা বা ইসলামপন্থীদের প্রতি ঘেঁষা, একটা মৌলবাদের প্রতি সফট কর্নার সম্পন্ন একটি দল। এটার অন্যতম কারণ হচ্ছে যে এখন এই জায়গায় যে রাজনীতিটা হয়, আমরা যদি আউট অফ দ্য বক্স চিন্তা করি, এই তৌহিদি জনতা বা ইসলামপন্থীরা যখন মাঠে নামে, তখন আমাদের দেশের যারা সরকারে থাকেন বা রাজনৈতিক দলগুলো একটু দ্বিধায় ভোগেন যে এদের বিরুদ্ধে যদি আমরা শক্ত অবস্থান নেই তাহলে হয়তো বা মুসলিম মেজরিটির ভোট হারাতে পারি। এই ভয়ের কারণে কিন্তু তারা অনেক সময় সিদ্ধান্ত নেন অথবা নেন না, যেটার কারণে কিন্তু আমি যেটা শুরুতেই বললাম 2001 সালে ওই ঘটনার পর বিএনপিকে ভুগতে হয়েছে। এখন আমি এই যে আজাদ পার্টি যেটা আসলে হাই কমিশন মুখে গেল, তাদের হাই কমিশন অভিমুখে মশাল মিছিল করতে গেল, তো এখানে এই আজাদ পার্টি তো আপনি জানেন জামাতের নেতারা এখানে আছেন, আবার এই যে রাম মূর্তিকে কেন্দ্র করে যে ঘটনাটি যেখানে সূত্রপাত হলো, সেটাও কিন্তু একজন জামাতের এমপির আসনে হলো। তাদের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? যেহেতু জামাত নেতার একটা, উনি তো জনপ্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি,
তো এই ঘটনাটা যখনই শুরু হয়েছে তখনই উচিত ছিল এটা তার ডিল করা এবং এটা যেন বেশি দূর আগাতে না পারে সেই বিষয়ে তার ব্যবস্থা নেওয়া। উনি তো নেনই নাই, এবং যেটা আপনি বললেন যে হাই কমিশন অভিমুখে তারা আজকে মিছিল শুরু করেছে, এটা আমি মনে করি যে এমন একটা সময় শুরু করলো যেটা আমরা যদি খুব খোলামেলাভাবে আলোচনা করি ইন্ডিয়াকে একটা মাইলেজ দিবে, একটা প্রফিট ম্যাক্সিমাইজ করার সুযোগ দিবে। কারণ আমাদের প্রধানমন্ত্রী এখন চীনে যাবেন, সেখানে অনেকগুলো চুক্তি হবে, খুব সম্ভবত বাংলাদেশের সঙ্গে চীনের একটি সামরিক চুক্তি হতে পারে বা সামরিক সরঞ্জাম কেনার চুক্তি হতে পারে, বড় বড় প্রকল্প নিয়ে চুক্তি হতে পারে। আপনি জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে আসলে কিন্তু আমরা বিদেশি বিনিয়োগের কথা বলছি, বা ওই অর্থে আমাদের বাইরে থেকে ফাইন্যান্সিয়াল ফ্লোটা নাই। এখন আপনি যেইভাবেই বলেন, আইএমএফ এর লোন বলেন, বিশ্ব ব্যাংকের লোন বলেন, বা চীন থেকে বড় প্রজেক্টের অনুদানের ঋণ বলেন, আমাদেরকে আসলে ফরেন কারেন্সি ঢুকাতে হবে আমরা যদি ইকোনমিকে স্টেবল করতে চাই, আমাদের আমাদের রিজার্ভ যদি বাড়াতে চাই। আমি যতটুকু বুঝি পলিটিক্যাল সায়েন্স, সেটা ইনভেস্টমেন্টটা খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে এখানে। এই অবস্থায় এরকম একটা চুক্তিতে যাচ্ছে, তখন আপনি ভারত হাই কমিশনের উদ্দেশ্যে মিছিল করছেন এবং ভারতের সঙ্গে, ভারত কিন্তু আপনার যদি চীনের সঙ্গে টাই আপ হয়, ভারত সেটা স্বাভাবিকভাবে নেবে না, এটাই স্বাভাবিক রাজনীতিতে। সেই জায়গায় আরো ভারতকে উস্কে দেয়া, ভারতকে আরো গরম করে তোলা, সেটা তো আমার মনে হয় না বাংলাদেশের পক্ষে যাবে। এবং যারা এই মিছিলগুলো করছেন তারা আদৌ বাংলাদেশের পক্ষে কিনা এই বিষয়ে আমি সন্দিহান। রাইট, আমরা ঐক্যবদ্ধ সনাতনী সমাজ ব্যানারে যে আন্দোলন হচ্ছে সেখান থেকে যে ধরনের থ্রেট দেওয়া হচ্ছে, একটি প্রদেশ আলাদা, হিন্দুদের আলাদা প্রদেশ গঠনের হুমকি দেওয়া হয়েছে, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ দেখলাম, অনেকে শেয়ারও করছে।